প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের চাহিদা বিধির সমালোচনা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে চাহিদা ও চাহিদা বিধি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা চাহিদা বিধির ব্যতিক্রম নিয়ে আলোচনা করব বা চাহিদা বিধির সমালোচনাগুলো নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে চাহিদা বিধিতে দেখেছিলাম অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে স্বাভাবিক সময়ে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। কিন্তু অনেক সময় চাহিদার এই বিধির ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এই ব্যতিক্রমগুলোই হলো চাহিদা বিধির সমালোচনা। এই সমালোচনাগুলো আমরা এখন খুব সংক্ষিপ্ত আকারে পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমে সেটা হলো 1 নম্বরে গিফেন দ্রব্যের ক্ষেত্রে গিফেন দ্রব্যের ক্ষেত্রে দুই ভেবলেন দ্রব্যের ক্ষেত্রে তিন অভ্যাস ও রুচির পরিবর্তন। অভ্যাস ও রুচির পরিবর্তন। 4 আয়ের পরিবর্তন। আয়ের পরিবর্তন। 5 অবস্থানগত কারণ। 6 বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন। বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন অতি প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে 8 ভবিষ্যৎ ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা।
ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা, এবং 9 নম্বরে ক্রেতার অজ্ঞতা। ক্রেতার অজ্ঞতা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চাহিদা বিধির ব্যতিক্রমের বিষয়গুলো বোর্ডে উঠে নিয়েছি। এখন খুব সংক্ষিপ্ত আকারে আমরা এগুলো আলোচনা করব। প্রথমে যেটা সেটা হলো গিফেন দ্রব্য। স্যার রবার্ট গিফেন 1840 সালে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে লক্ষ্য করেন যে দ্রব্যগুলো নিকৃষ্ট, মানে সেই দ্রব্যগুলোর দাম বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পায়, দাম হ্রাস পেলে চাহিদা হ্রাস পায়। তিনি আইরিশ কৃষক পরিবারের মধ্যে এই বিষয় নিয়ে পর্যালোচনা করেন এবং সেখানে তিনি মত দেন যে আইরিশ কৃষকদের অর্থাৎ নিকৃষ্ট পর্যায়ভুক্ত খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেলে খাদ্যদ্রব্যের দাম এবং চাহিদা এদের মধ্যে প্রত্যক্ষমুখী বা সম্মুখমুখী সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ এরকম দ্রব্যের ক্ষেত্রে দাম বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পায়, দাম হ্রাস পেলে চাহিদা হ্রাস পায়। স্যার রবার্ট গিফেনের নাম অনুসারে এরকম দ্রব্যকে বলা হয় গিফেন দ্রব্য। অর্থাৎ নিকৃষ্ট পর্যায়ভুক্ত যে দ্রব্যগুলো, সেগুলো দ্রব্যের দাম এবং চাহিদার মধ্যে প্রত্যক্ষমুখী সম্পর্ক তিনি পর্যবেক্ষণ করতে পেরেছেন 1840 সালে আইরিশ কৃষক পরিবারদেরকে যখন তিনি পর্যবেক্ষণ করেন। এই পর্যবেক্ষণের ফলাফলের ভিত্তিতে তিনি বলেন যে নিকৃষ্ট পর্যায়ভুক্ত দ্রব্যের দাম এবং চাহিদার মধ্যে সম্মুখমুখী সম্পর্ক বিদ্যমান। যেমন আমরা যদি ধরি, বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত, আর এমন কিছু শ্রেণীর অল্প সংখ্যক লোক রয়েছে যারা আয়ের স্বল্পতার কারণে একান্ত বাধ্য হয়ে আলুকে ভাতের বিকল্প হিসেবে গ্রহণ করে থাকে। তাহলে এই ক্ষেত্রে স্যার রবার্ট স্টিফেনের ভাষ্যমতে আলুই হলো গিফেন দ্রব্য, এবং এই আলুর দাম বৃদ্ধি পেলে কৃষকের অর্থাৎ যারা ভোগ করে খাদ্য হিসেবে, তাদের আর বিকল্প কোনো খাদ্য থাকে না। তখন তারা বাধ্য হয়ে দাম বৃদ্ধি পেল, তখন চাহিদা বৃদ্ধি পায়, এবং দাম হ্রাস পেলেও চাহিদা হ্রাস পায়। এটাই হলো স্যার রবার্ট গিফেনের গিফেন দ্রব্য। আর এই গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধিটি কার্যকরী নয়, অর্থাৎ চাহিদা বিধির ব্যতিক্রম পরিলক্ষিত হয়। আর ভেবলেন দ্রব্য বা বিলাসজাতীয় দ্রব্যের ক্ষেত্রে দেখা যায় এই বিলাস দ্রব্যের একটি সামাজিক মর্যাদা মূল্য আছে। এই সামাজিক মর্যাদা মূল্যের কারণে বিলাস দ্রব্যের ক্ষেত্রে সাধারণ চাহিদা বৃদ্ধি কার্যকরী হয় না। কারণ বিলাস দ্রব্যের ক্ষেত্রে দাম যত বৃদ্ধি পায়, বিলাস দ্রব্যের চাহিদা তত বৃদ্ধি পায়। দাম যত হ্রাস পায়, বিলাস দ্রব্যের চাহিদা তত হ্রাস পায়। কারণ এই ক্ষেত্রে সামাজিক মর্যাদা মূল্য সক্রিয় ভূমিকা পালন করে। তাই বিলাস দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি সাধারণ যে কার্যক্রম, স্বাভাবিক যে বিধি, এটা কার্যকরী নয়। এক্ষেত্রে এই বিধিটির ব্যতিক্রম লক্ষ্য করা যায়। অভ্যাস ও রুচির পরিবর্তন। মানুষের অভ্যাস ও রুচির পরিবর্তন হলে বিধিটি কার্যকরী নাও হতে পারে। অর্থাৎ ধরি যদি সামাজিক আন্দোলনের মাধ্যমে, অর্থাৎ ধূমপান বিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা হয় এবং ধূমপান বিরোধী আন্দোলনের ফলে অনেকে তার অভ্যাস পরিবর্তন করে ধূমপান বর্জন করেছে। এই ক্ষেত্রে সিগারেটের দাম হ্রাস পেলেও সিগারেটের চাহিদা কিন্তু বাড়বে না, বরং সিগারেটের চাহিদা কমে যাবে। অর্থাৎ কোনো কারণে যদি মানুষের অভ্যাস এবং রুচির পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটি স্বাভাবিক নিয়মে কার্যকরী হবে না, অর্থাৎ চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে ব্যতিক্রম অবস্থা পরিলক্ষিত হবে। এরপরে আয়ের পরিবর্তন। দ্রব্যের দামের পরিবর্তনের সাথে সাথে যদি মানুষের আয়েরও পরিবর্তন হয়, তাহলে মানুষের প্রকৃত
প্রকৃত আয়ের পরিবর্তন ঘটবে। প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে চাহিদা বৃদ্ধির যে স্বাভাবিক কার্যকারিতা সেটা আর তখন কার্যকরী থাকবে না। যেমন মানুষের আয় যদি বেশি পরিবর্তন হয়, দ্রব্যের দামের চাইতে মানুষের আয়ের পরিবর্তনটা যদি অধিক হয়, তাহলে তার প্রকৃত ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, ফলে দাম বাড়লেও দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে। অপরপক্ষে মানুষের দ্রব্যের দামের তুলনায় আয় যদি হ্রাস পায়, তাহলে তার প্রকৃত ক্রয় ক্ষমতা বা প্রকৃত চাহিদা প্রকৃত আয় হ্রাস পাবে, ফলে দ্রব্যের দাম কমলেও দ্রব্যের চাহিদা কিন্তু বৃদ্ধি পাবে না, দ্রব্যের চাহিদা হ্রাস পাবে। তাহলে দেখা যাচ্ছে দ্রব্যের দামের পরিবর্তনের সাথে সাথে ভোক্তার যদি আয়ের পরিবর্তন হয়, তাহলে চাহিদা বৃদ্ধির যে স্বাভাবিক কার্যকারিতা সেটা এখানে কার্যকরী থাকে না। চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে তখন ব্যতিক্রম অবস্থা পরিলক্ষিত হয়। এরপরে অবস্থানগত কারণ। অবস্থানগত কারণেও চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম হয়ে থাকে। যেমন ধরো কোনো বিশেষ এলাকায় যদি কলেরা বা ডায়রিয়া পরিলক্ষিত হয়, তাহলে সেই এলাকায় মাছের দাম হ্রাস পেলেও মাছের চাহিদা বৃদ্ধি পাবে না। যেমন বৃদ্ধি পাবে না, বরঞ্চ কী হবে, মাছের চাহিদা সেই এলাকায় কোনো এলাকায় ডায়রিয়া বা কলেরা দেখা দিলে সেই এলাকায় মাছের দাম যদি হ্রাস পায়, তাহলে চাহিদা বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু চাহিদা বৃদ্ধি না পেয়ে চাহিদা বরং হ্রাস পাবে। যেমন ধরো বাংলাদেশ সহ বিশ্বে বর্তমানে করোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই অবস্থায় বাংলাদেশের কথা আমরা যদি বিবেচনা করি, বাংলাদেশেও কিন্তু করোনা সংক্রমণে সংক্রমিত হয়েছে। এই অবস্থায় বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বিবেচনা করি, এখন মাস্কের দাম বৃদ্ধি পেলেও মাস্কের চাহিদা কিন্তু কমবে না, বরঞ্চ মাস্কের চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে দেখা যাচ্ছে কি, অবস্থানগত কারণে যদি কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধির স্বাভাবিক যে কার্যকারিতা সেটা আর থাকে না, তখন চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে ব্যতিক্রম অবস্থা পরিলক্ষিত হয়। এরপরে বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন, অর্থাৎ বিকল্প যে দ্রব্যগুলো রয়েছে, একটি দ্রব্যের দামের পরিবর্তনের সাথে সাথে যদি বিকল্প দ্রব্যের দামেরও পরিবর্তন হয়, তাহলে চাহিদা বৃদ্ধির স্বাভাবিক কার্যকারিতা থাকে না। যেমন ধরো চার দাম হ্রাসের সাথে সাথে যদি কফির দামও হ্রাস করা হয়, তাহলে চাহিদা বৃদ্ধি পাবে না, বরং চাহিদা হ্রাস পেতে পারে। তাহলে দেখা যাচ্ছে কি, বিকল্প দ্রব্যের দামের যদি পরিবর্তন ঘটানো হয়, তাহলে চাহিদা বৃদ্ধির যে স্বাভাবিক কার্যকারিতা সেটা থাকে না, এবং চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে তখন ব্যতিক্রম অবস্থা পরিলক্ষিত হয়। অতি প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা সাধারণত দাম অক্ষের সমান্তরাল হয়। যেমন অতি প্রয়োজনীয় দ্রব্য আমরা যদি মনে করি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে লবণ এবং ঔষধ, এই দুটি যদি আমরা বিবেচনা করি, তাহলে দামের পরিবর্তনের সাথে সাথে এই দ্রব্যের চাহিদার তেমন কোনো পরিবর্তন হবে না। দাম বৃদ্ধি পেলে এর চাহিদা হ্রাস পাবে এমন নয়, আবার দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পাবে এমনটিও নয়। উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি, যেমন একজন ধনাঢ্য ব্যক্তির একটি মাত্র কন্যা সন্তান রয়েছে, কিন্তু সে অসুস্থ। বাজারে একটি ইনজেকশন পাওয়া যায় যেটা প্রয়োগ করলে সে সুস্থ হবে, এবং এর দাম যদি 5 লক্ষ টাকাও হয়, এবং ওই লোকের যদি উপযুক্ত সামর্থ্য থাকে, তাহলে সে কিন্তু 5 লক্ষ টাকা দিয়েই এই ইনজেকশনটি ক্রয় করবে এবং তার মেয়ের জন্য ব্যবহার করবে। তাহলে দেখা যাচ্ছে কি, অতি প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটি কার্যকরী নয়, অর্থাৎ সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটি দাম অক্ষের সমান্তরাল হয়, এবং দামের যতই পরিবর্তন হোক না কেন চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না। তাহলে অতি প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটি কার্যকরী নয়। এখন ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা। ভবিষ্যতে যদি কোনো দ্রব্যের দাম পরিবর্তনের সম্ভাবনা থাকে, তাহলেও চাহিদা বৃদ্ধিটি কার্যকরী হয় না। অর্থাৎ ক্রেতা যদি মনে করে যে ভবিষ্যতে দ্রব্যের দাম আরও হ্রাস পাবে, তাহলে বর্তমানে দ্রব্যের দাম হ্রাস পাওয়া সত্ত্বেও দ্রব্যের চাহিদা বাড়বে না, বরং চাহিদা আরও হ্রাস পাবে। অপরপক্ষে ভবিষ্যতে দ্রব্যের দাম যদি বৃদ্ধির সম্ভাবনা থাকে, তাহলে ক্রেতা বর্তমানে দ্রব্যের দাম বাড়লেও ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে এই আশায় বর্তমানে অধিক পরিমাণ দ্রব্য ক্রয় করবে, অর্থাৎ অধিক চাহিদার সৃষ্টি হবে। তাহলে দেখা যাচ্ছে কি, যে ভবিষ্যতে দ্রব্যের দাম বৃদ্ধির আশায় বা বৃদ্ধির যদি সম্ভাবনা থাকে, অর্থাৎ দাম যদি বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে,
আর দাম যদি ভবিষ্যতে কমার সম্ভাবনা থাকে তাহলে দ্রব্যের চাহিদা হ্রাস পাবে। অর্থাৎ স্বাভাবিক যে কার্যক্ষমতা, স্বাভাবিক যে কার্যকারিতা চাহিদা বিধির, সেই বিধিটি এখানে কার্যকরী নয়। সর্বশেষ, ক্রেতার অজ্ঞতা। অনেক সময় অনেক ক্রেতারা দ্রব্যের দামকে দ্রব্যের গুণগত মানদণ্ডের পরিমাপক হিসেবে মনে করে থাকে। এই জন্য তারা অনেক সময় অহেতুক বেশি অর্থ দিয়ে দ্রব্য ক্রয় করে থাকে বা অর্থদণ্ড দিয়ে থাকে। এরকম অজ্ঞতার ক্ষেত্রে চাহিদা বিধিটি কার্যকরী হয় না। তখন চাহিদা বিধিটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমরা যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো থেকে আমরা যদি চাহিদা রেখার এই কারণগুলো বিশ্লেষণ করি তাহলে সেই ক্ষেত্রে চাহিদা রেখাগুলো হবে এরকম। বাম থেকে ডান দিকে নিম্নগামী, তারপরে হবে এরকম, x, এটা d1, d2, d3। আমরা যে কারণগুলো আলোচনা করলাম সেই কারণগুলোর প্রেক্ষিতে চাহিদা রেখাগুলো এরকম হতে পারে। অর্থাৎ চাহিদা রেখা কখনো হবে মূল বিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, কখনো হবে লম্ব অক্ষের সমান্তরাল, কখনো হবে দ্রব্যের পরিমাণ যেটি রয়েছে অর্থাৎ দ্রব্যের পরিমাণের অক্ষের অর্থাৎ OX অক্ষের সমান্তরাল। এর মানে হলো কি, যে এই আলোচনা থেকে আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পারছি যে চাহিদা বিধির সমালোচনা হলো চাহিদা বিধি যখন ঋণাত্মক হবে না, অর্থাৎ চাহিদা এবং দামের মধ্যে সম্পর্ক যখন অঋণাত্মক হবে তখনই সেটা হলো চাহিদা বিধির ব্যতিক্রম। যেমন এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, কারণ এটা ধনাত্মক সম্পর্ক, এটা হলো সমমাত্রিক সম্পর্ক, শূন্য সম্পর্ক। আর এটা হলো অসম সম্পর্ক। চাহিদা এবং দামের যতই পরিবর্তন হোক না কেন চাহিদার কোনো পরিবর্তন হবে না। এখানে দামের পরিবর্তন হবে না, কিন্তু চাহিদার পরিবর্তন হবে। এখানে দামের সাথে চাহিদার সম্মুখমুখী সম্পর্ক। তাহলে এই চিত্র থেকে এবং ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারি চাহিদা বিধির যে সমালোচনা, অর্থাৎ চাহিদার সাথে দামের যে ঋণাত্মক সম্পর্ক সেই সম্পর্ক নয়, চাহিদা এবং দামের সাথে যখনই অঋণাত্মক সম্পর্ক প্রকাশ পাবে তখনই সেটা হলো চাহিদা বিধির ব্যতিক্রম। তো শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছ। তারপরেও তোমাদের যদি সমস্যা বোধ হয় তাহলে তোমরা এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্টস করবা, আমরা সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, এই শুভকামনায় আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, তোমাদের সবাইকে ধন্যবাদ।